আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুর হার 10 থেকে 12 হাজারেরও বেশি। প্রয়োজন সচেতনতা, বলছেন সংশ্লিষ্টরা। দিনকে দিন শিশু কিশোরদের বাড়ছে অনলাইন ভিত্তিক ক্লাস করার প্রবণতা। শিশুদের খাদ্যাভ্যাসে থাকছে অতিরিক্ত মাত্রায় চিনি, ভবিষ্যৎ ঝুঁকির শঙ্কা বলে জানান সংশ্লিষ্টরা। এবারে বিস্তারিত। অনলাইন ক্লাস, যেটি ঘরে বসে খুব সহজে বিনামূল্যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ দিয়ে করা সম্ভব। বর্তমানে শিশু কিশোররাও ঝুঁকছে অনলাইন ভিত্তিক এসব ক্লাসগুলোর প্রতি, যেখানে ফিজিক্যাল কোচিং বা প্রাইভেটে শিক্ষার্থীদের সময় এবং খরচ দুটোই হচ্ছে। সেখানে বিকল্প হিসেবে অনলাইন ক্লাস হতে পারে একটি সমাধান, তবে থাকতে হবে অভিভাবকদের বাড়তি নজরদারি। আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। অনলাইন ক্লাস, যেখানে ঘরে বসেই খুব সহজে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে পড়ালেখা সম্পূর্ণ করা যায়। ফিজিক্যাল ক্লাসটা তো জরুরি দরকার, বাট সময় সাপেক্ষ বা যে কোনো কারণে যদি তারা ক্লাসে উপস্থিত না থাকতে পারে, সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসটা তাদের জন্য দরকার এইভাবে, কারণ এটা রেকর্ড থাকে, পরবর্তীতে এরা বারবার সেটা পুনরায় দেখতে পারে। ফিজিক্যাল কোচিংয়ে বা প্রাইভেটে সন্তানদের পড়ানোর জন্য অনেক স্বল্প আয়ের মানুষদের সমস্যার সম্মুখীন হতে হয়, যেখানে অনলাইন ক্লাসগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে করা যায়। আমি যদি কোনো পড়া ভুলে যাই বা ঠিকমতো মনে নাই, এর জন্য এটা রিপিট করার জন্য আমি বারবার ক্লাসটা দেখতে পারি। বা টিচার যদি কোনো সমস্যার কারণে না আসতে পারে, তাহলে আমি এটা দেখা পড়াটা ভালো করে বুঝতে পারি। ফিজিক্যাল ক্লাসে আমি একরকম সুবিধা পাচ্ছি। ফিজিক্যাল ক্লাসে যদি আমি কোনোভাবে স্যারের কথা না বুঝতে পারি, সেটা আমি অনলাইন ক্লাসে গিয়ে খুব ভালো করে বারবার রিপিট করে নিজে প্র্যাকটিস করে বুঝতে পারবো, যেটা আমি ফিজিক্যালি পারবো না, কারণ সামনাসামনি এতটা সময়ও থাকে না, যেটা আর কি অনলাইন ক্লাস করলে আমি যেটা কভার করতে পারবো। অনেক অভিভাবকেরা শিক্ষার্থীদের অনলাইনের প্রতি আসক্তির ভয়ে এ সকল ক্লাস করতে বাধা দিয়ে থাকে। আমরা একসময় মনে করতাম যে টিচার এবং অনলাইন ফিজিক্যাল ফেস টু ফেস ক্লাস এর কোনো বিকল্প নাই, কিন্তু আসলে একটা সময় হয়তো চলে আসবে এটা বিকল্প হবে, এটাই মেইন স্ট্রিম হবে, কারণ তখন হয়তো পদ্ধতি, এখন যে স্টাইলে আমরা দেখছি অনলাইন ক্লাস সেটা থাকবে না। যেমন ভিআর ইউজ করে, ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে, সেটা হয়তো বা যেভাবে অনলাইন ক্লাস হবে, সেখানে শিক্ষার্থী রিয়েল ক্লাসের তুলনায় বেশি কিছু দেখতে পারবে। এখন হয়তো একটা নর্মাল ক্লাসে শিক্ষক লেকচার দিচ্ছেন, একটা অগমেন্টেড ক্লাসে সে মাল্টিপল জিনিস একসাথে দেখতে পারবে, এবং সেখানে একই সাথে সে লিসেনিং, ভিজুয়াল এবং হয়তো বা ইন্টারেক্টিভ হলে সেখানে টাচ, টেক্সটাইল সবই থাকবে। ফলে নট নেসেসারি যে আমরা যেরকম বিলিভ করছি রেগুলার ক্লাসের যে অল্টারনেটিভ, সেটা কখনই হবে না, সেটা হয়তো থাকবে না। অনলাইনে ক্লাস করার মাধ্যমে শিক্ষার্থীদের সময় এবং খরচ দুটিই কম হচ্ছে। অবশ্যই অনেক ভ্যালু অ্যাড করতেছে, কারণ অনলাইন ক্লাসটার সুবিধা অনেক বেশি। একটা প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ঢাকা শহরের একটা ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাচ্ছে ওই অনলাইনের মাধ্যমে। অনলাইনে আমরা ইউটিউবে, ফেসবুকে হাজার হাজার ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিও কিন্তু সে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারতেছে। ভবিষ্যতে ছেলেমেয়েরা অনলাইনে বেশি পড়বে, তবে অনলাইনে থাকার কিন্তু কিছু মানে সমস্যাও রয়েছে, কারণ অনেকেই অনলাইন দেখতে যেয়ে কিন্তু গেমে আসক্ত হয় বা অন্যান্য কিছুতে আসক্ত হয়। এগুলো না করে যদি প্রকৃতই যদি বাচ্চাদের যদি বাবা মা টেক কেয়ার করে যদি অনলাইনে পড়াতে পারে, তাহলে তাদের সময় বা অনেক অর্থ খরচ বেঁচে যাবে, বিনামূল্যে পড়তে পারবে। পড়ালেখা এখন ইন্টারনেট ভার্চুয়াল ভিত্তিক হয়ে যাচ্ছে, তাই শিক্ষার্থী ও অভিভাবকদের উচিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসা। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুর খাদ্যাভ্যাসে চিনি জাতীয় খাদ্য যেন তাদের জন্য এক প্রকার নেশা জাতীয় দ্রব্য হিসেবে কাজ করছে। অন্য খাদ্যে অনীহা দেখানোর পাশাপাশি ঘটছে শারীরিক নানান ধরনের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন এটি তাদের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের রিপোর্টে। ছোটবেলা থেকেই শিশুকে পুষ্টিগুণ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করানো অভিভাবকদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই তো খাদ্যকে মুখরোচক করে তুলতে চিনি ও মিষ্টি জাতীয় দ্রব্য ব্যবহার করছেন অভিভাবকরা হরহামেশাই। তাদের ধারণা, শিশু খাদ্যে চিনি জাতীয় দ্রব্য ব্যবহার করলে শিশু খাদ্য গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হবে। তবে খাদ্যকে স্বাদযুক্ত করে তুলতে গিয়ে তারা নিজ সন্তানের খাদ্যাভ্যাসে আজীবনের জন্য এনে দিচ্ছে এক ঝুঁকিপূর্ণ পরিবর্তন।
চিনি ছাড়া খাবার দিলে বাচ্চারা খেতে চায় না, চিনি দিলে বাচ্চারা খায়। এটা কি ওর মানে স্বাদ বৃদ্ধির কারণে ব্যবহার করছেন কিনা? আমার মনে হয় এটাই। ব্রিটেনের রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ এর এক গবেষণায় দেখা যায় যে সকল শিশু তার প্রতিদিনের খাদ্যাভ্যাসে চিনি জাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় অন্য শিশুদের থেকে ভিন্ন হয়, কারণ চিনি সবসময় কুইক ডোপামিন রিলিজ করে। বিশেষজ্ঞরা বলছেন চিনি জাতীয় খাদ্য গ্রহণ করলে পরবর্তীতে এটি নানা ঝুঁকিপূর্ণ রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। যে চিনি জাতীয় খাবার মেশাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আমাদের মানে শুধু বাচ্চারা না, আমরাও যারা এই পানীয় জাতীয় খাবার খাই, এই পানীয় জাতীয় খাবার খাওয়ার পরে আমাদেরও এই হার্ট ডিজিজ, আমাদের ওবিসিটি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, তারপরে ব্রেনের যেটা হলো অটিস্টিক, যেটা ব্রেন মেন্টাল ডিসঅর্ডার, এর পরিমাণও কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এই মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে যে প্রাকৃতিক মিষ্টি যেটা আছে, যে তাকে মধু, ফল মূল, শাক সবজির পরিমাণ খাবার বাড়াইতে হবে, তার কর্মদক্ষতা বাড়াইতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। দৈনিক খাদ্যাভ্যাস থেকে অতিরিক্ত পরিমাণ চিনি পরিহার করা সকলের স্বাস্থ্যের জন্যই উপকারী বলে জানান সংশ্লিষ্টরা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রত্যেকটি শিশু কিশোরের শৈশবটা রঙিন হওয়ার কথা ছিল খেলাধুলা, হাসি আর আনন্দে, কিন্তু বাস্তবে বেশ কিছু শিশু কিশোরের মাসের পর মাস হাসপাতালের বিছানায় হয়ে উঠছে সঙ্গী। প্রতিনিয়ত রক্ত নিতে হয়, সহ্য করতে হয় অসংখ্য সূচের আঘাত। তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যা একটি বংশগত রোগের নাম। বাংলাদেশে প্রতিনিয়ত শত শত শিশুর শৈশব কেড়ে নিচ্ছে এই রোগ। বাংলাদেশে বছরে আক্রান্ত হচ্ছে প্রায় 10 থেকে 12 হাজারেরও বেশি শিশু। আফরিন আক্তার রিপোর্ট। ছোট্ট রোজার শরীরে প্রতি মাসে বিচ্ছে একাধিক সূচের আঘাত, তবেই ভালো থাকছে এবং বেঁচে থাকছে শিশুটি। আর এই দৃশ্য খুব কাছ থেকে দেখছেন শিশুটির বাবা। কত বছর বয়স থেকে এই থ্যালাসেমিয়া রোগ ধরা পড়েছে? 6 মাস বয়স থেকে। কিভাবে আপনারা বুঝতে পারলেন বা কিভাবে মানে সিমটমস কি পেয়েছিলেন? ওর শরীরে জ্বর ছিল, জ্বর দেখানোর পরে অনেক ডাক্তার দেখাইছি, তারপর আপনার টেস্ট করানোর পরে তারপরে ধরা পড়েছে যে ওর এক সমস্যা, থ্যালাসেমিয়ার সমস্যা আর কি। তখন থেকেই কি শুধু ব্লাড নিতে হচ্ছে? হ্যাঁ, তারপর থেকেই নিতে হচ্ছে। 6 মাস ওই সময় আপনার হিমোগ্লোবিন আপনার 4-এ নেমে গেছিল। ডক্টর বলছে এটা মানে কোনো নাই, মানে এরকম কোনো চিকিৎসা নেই, মানে ঠিক হবে না, রক্ত মানে যতদিন বাঁচে আল্লাহ রাখে ততদিন এভাবে চলবে। ইভা এবার SSC দিয়েছে। 1 বছর বয়স থেকে তার এই মরণব্যাধি থ্যালাসেমিয়া ধরা পড়ে। মাসে 2 বার তার রক্ত নিতে হয়, তা না হলে শরীরের হিমোগ্লোবিন কমে যায়। চিকিৎসকরা বলেছেন অনির্দিষ্টকালের জন্য তার এই রক্ত নিয়েই বেঁচে থাকতে হবে। মায়ের কষ্ট হয় ইভাকে এভাবে রক্ত নিতে দেখে। তোমার এই থ্যালাসেমিয়া রোগটি কবে থেকে ধরা পড়ে? আমার যখন 1 বছর তখন থেকে। কিভাবে ধরা পড়েছে? কিভাবে ধরা পড়ছে, আমি হঠাৎ করে মানে আমার অনেক জ্বর আসে, শরীর নীল হয়ে যায়, তো আস্তে আস্তে মানে কেউই বুঝতে পারেনি যে কী রোগ। পরে আস্তে ডক্টরের কাছে গেছে, আমাদের ওখানে ডক্টরের কাছে, উনি বলছে যে এটা একটা থ্যালাসেমিয়া। তো পরে পিজিতে নিয়ে গেছে, ওখানে ডক্টর দেখানোর পরে ফার্স্টে ওখানেই আমি ব্লাড দিই, পরে এখানে লোকেশন, এখানের ঠিকানা বলে, তো পরে এখানেই দিই। আচ্ছা, তোমার মানে কতদিন পর পর ব্লাড নিতে হয়, কয় ব্যাগ করে? আমি মাসে 2 বার দিই। কতদিন এরকম ব্লাড নিয়ে যেতে হবে? এটা আসলে মানে বলতে পারি না কতদিন নিতে হবে বা কি করতে হবে। এখন বলছে যে ওনারা বাহিরে নিয়ে যাবে, তো বাহিরে নেওয়ার পর ওইখানকার ডক্টররা কি বলে তো ওইটা দেখবে আর কি। 10টা সুস্থ মানুষের মতন না, একটা ব্যালট নেওয়াটা বা কোনো দেখা গেছে পাওয়া বা না পাওয়াটা, এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। শুধু ইভা কিংবা রোজা নয়, দেশে এমন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে 60 থেকে 70 হাজার। বাংলাদেশে এই রোগের বাহক 11.4%, যা প্রায় 2 কোটি। আর শুধু এই বাহকের সঙ্গে বাহকের বিয়ের মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এভাবে প্রতি বছর দেশে জন্ম নিচ্ছে 10 থেকে 12 হাজারেরও বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এই বিপুল সংখ্যক বাহককে সচেতন করতে ব্যাপক রাষ্ট্রীয় প্রচারণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে, এই প্রোটোকল দিয়ে ট্রিটমেন্ট করলে অনেক দিনের মধ্যে বেঁচে থাকতে পারে, বাট ইট ইজ ভেরি কস্টলি।
বয়স এবং ওজন ভেদে একটা বাচ্চার পিছনে 8,000 থেকে শুরু করে 25-30,000 টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই ট্রিটমেন্টের জন্য দুটো জিনিস খুবই জরুরি। প্রথমত একটা হলো নিরাপদ রক্ত, মানে এই রোগীটা যতদিন বেঁচে থাকবেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত এই নিরাপদ রক্ত গ্রহণ করতে হবে। আরেকটি হচ্ছে যে এই রক্ত বারবার নেওয়ার ফলে তার শরীরে কিন্তু অপ্রয়োজনীয় আয়রন জমে যায়। এই আয়রনগুলো বের করতে না পারলে তারা হার্ট ফেল করে মারা যায়। এবং এটা নিরাপদ রক্ত হতে হবে। এটা একটা ভলান্টারি ব্লাড ডোনারের কাছ থেকে নিতে হবে। এটা প্রপারলি স্ক্রিন করতে হবে ভাইরাসগুলো আছে কিনা। তারপরে এখান থেকে শুধু লাল অংশটা আলাদা করতে হবে, শুধু লাল অংশটা দেওয়া লাগবে। এবং পরবর্তী পর্যায়ে তার আয়রন দেখে আয়রন চেলেটিং এজেন্ট ইউজ করতে হবে। আরেকটি কথা হচ্ছে এই রোগটা কিন্তু প্রতিরোধযোগ্য। আমি যদি একটা সিম্পল রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি সেই ত্রুটিযুক্ত জিনটা বহন করছেন কিনা, এবং ক্যারিয়ার ডিটেক্ট করে বাহক নির্ণয় করে বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু এই রোগটা আর হবে না। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। থ্যালাসেমিয়া প্রাথমিকভাবে ধরা পড়লে আমরা আয়রন সমৃদ্ধ খাবার কম খেতে বলি এবং থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করতে হবে, তবেই রোগী অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকবে, বলছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের ডায়েটেশিয়ান এবং কাউন্সিলর। আয়রন জাতীয় খাবারগুলো কম খেতে বলি। তবে এখানে একটা বিষয় আছে, যাদের হচ্ছে আয়রন কন্ট্রোলে থাকতে পারে, মানে 1000-এর নিচে মেনলি আমরা রাখতে বলি। যারা 1000-এর নিচে মেনটেন করতে পারে তাদেরকে তখন আমরা সবই খেতে বলি মোটামুটি। আর খাদ্যের থেকে তো মানে পুষ্টিটা দরকার আছে, এই জন্য আমরা অনেক কিছু আগে নিষেধ বলতাম, এখন বলি না। তবে যাদের আয়রন কন্ট্রোলে থাকে না, সাপোজ 3000, 4000, 5000 উঠে যায় অনেকের, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আয়রন মানে অতিরিক্ত আয়রন জাতীয় খাবারগুলো যেমন গরুর মাংস, খাসির মাংস, কলিজা এগুলো কম খেতে হবে। খেজুর, ডালিম এগুলো কম খেতে, একদম নিষেধ না, কম খেতে বলি আর কি। কারণ খাবার থেকেও কিছু আয়রন জমে, যদিও সেটার পরিমাণ কম, তবে কিছু তো জমে। আর এরপরে আবার কিছু রুলস আছে, যেমন ভরা পেটে খাবার পরপর যদি চিনি ছাড়া চা, চিনি ছাড়া দুধ অথবা কফি বা টক দইটা যদি কেউ খায় তাহলে অ্যাবজর্পশনটা কমে যায়। সেক্ষেত্রে এই নিয়মগুলো যদি কেউ মেনটেন করে তারও হচ্ছে আয়রনটা কন্ট্রোলে থাকবে। বিয়ের আগে হবু স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা তা সবারই জেনে নেওয়া দরকার এবং প্রয়োজন জনসচেতনতা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত নিরাপত্তার বিন্দুমাত্র ব্যবস্থা ছাড়াই। এই অনিরাপদ চলাচলের বলি হচ্ছে অল্প বয়সী শিশু কিশোররা। এই বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সেখানেই ঘটতে যায় মারাত্মক এক দুর্ঘটনা। কয়েকদিন আগে একটি শিশু ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। এসব মর্মান্তিক ঘটনার পেছনে রয়েছে চরম অব্যবস্থা, অবহেলা ও সচেতনতার অভাব, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের রিপোর্টে। রাজধানীর ব্যস্ত রেললাইনগুলো যেন এখন মানুষের হাঁটার পথ। কোথাও নেই কোনো নিরাপত্তা, নেই কোনো রেললাইন পারাপারের নিয়ম। শিশুরা খেলছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে এই মৃত্যু ফাঁদে, যেন কিছুই ঘটবে না। রেলের মাঝখান দিয়ে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে হাঁটতে। আমার এই যে ওইখান দিয়ে রাস্তা কাটা, তো তাই চলাচল করা যায় না ঠিক মতো, সো এখান দিয়ে যাইতে। প্রতিদিন এদিক দিয়ে আসো? জি, এখান দিয়ে যাই। এদিকে আর কোনো দুর্ঘটনা হয়েছে? কেউ রেলের নিচে পড়ছে? হয়েছে, প্রায় শুনি যে কেউ না কেউ সকালে রাত্রে মারা যাচ্ছে। তো একদিন খেলার সময় আমরা সবাই যখন ট্রেন আসছে ওই সাইডে আমরা চলে গেছি, তো ও বলে কি করছে এই সাইডে চলে আসছে। পরে ট্রেনটা এসে পড়ছে, এসে পরে ওকে মারছে। পরে মারার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু ও আর বাঁচতে পারেনি। তোমাদের ভয় লাগে না যে ট্রেন এসে মেরা দেয়? কি যে ভয় তো লাগে, তারপর তো বিভিন্ন কাজের চাপে যেতে হয়। কিছুদিন আগে রেল লাইনে রেলগাড়ির দৃশ্য ফ্রেমবন্দি করতে যেয়ে অপর পাশ থেকে আসা এক দ্রুতগতির ট্রেনে চাপা পড়ে মৃত্যুবরণ করে ইশতিয়াক নামের এক তরুণ। এই যে জায়গাটা মহাখালী থেকে আপনার বাউলবাগ পর্যন্ত, এই জায়গাটা কিন্তু খোলামেলা, মানে ওই সাইড দিয়েও ভেড়া নাই, এই সাইড দিয়েও ভেড়া নাই। তো এই জায়গায় খোলামেলা দেখে এই জায়গায় আপনার পিচ্ছি বাচ্চারা বা মুরব্বীরা যেই বলেন, সে অনেকে কী করে এখানে আড্ডা দেয় বসে রেল লাইনে বা হাঁটা চলা করে। তো আপনি চাইলে তাদেরকে আজকে মানা করবেন, কালকে ঠিকই আসবে। তো এই জায়গায় কী করা দরকার? এই জায়গা করা দরকার আছে আপনার এই জায়গা দেওয়া বেড়া দেওয়া দরকার। আপনি বেড়া না দিলে পোলাবেন ঢুকবই। এই তো কিছুদিন আগে আমাদের ক্যামেরার সামনেই আরেকটি জীবন প্রায় ঝরে পড়েছিল। ট্রেন আসছে, আর মাত্র এক ধাপ দূরেই মৃত্যু। ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় এই যাত্রায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত। পুলিশ
পুলিশ বা সিকিউরিটি আসে, এরা তো টলের জন্য আসে। দেখা গেছে তারা আসছে, আইসে একটা রাউন্ড দিল, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলো, চলে গেল, কিন্তু আর এরপরে তো আবার ওই সেই হয়ে গেল। যে সমাজে প্রতিদিন ঘটে দুর্ঘটনা, সেখানেও নেই কোনো পরিবর্তন, নেই কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা সমাধানে সকলের বাড়তি নজরদারি, একই সঙ্গে দরকার জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর আইন বাস্তবায়ন। আমাদের বাংলাদেশ রেলওয়ে, আমাদের যে নীতিমালা আছে বা রেলওয়ে অ্যাক্ট যেটা আছে, সেই অনুযায়ী রেল লাইনের উপর দিয়ে কোনো জনসাধারণ চলাচল নিষিদ্ধ। এটা সারা পৃথিবীর সব জায়গায় জনগণ সাধারণত মানেন, কিন্তু আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সাবকন্টিনেন্ট যারা আছে, এখানে যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকা, লোকজন যত্রতত্র পারাপার হচ্ছে এবং অসাবধানতা বশত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে আর কি। এবং এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে সম্ভব না প্রত্যেকটা রেল লাইনের 2 পাশ দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করা, যে তাহলে একটা জনসাধারণ জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, 2 পাশের জনগণ রেল লাইন দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এজন্যই আসলে এটা ওপেন রাখা হয়। বাট যদি জনগণ তারা সরকার আইনগুলো মানেন, তাহলে এই প্রবলেমগুলো হওয়ার কথা না। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত রেল লাইনের পাশে। এখান দিয়ে শত শত মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনভাবে পার হচ্ছে। কোনো গেট নেই, সিগন্যাল নেই, অথচ প্রতিনিয়ত এখান দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। প্রশাসনের নজরদারির অভাবে এখান দিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসনের আরও কড়া নজরদারি এবং সকলের সচেতনতাই পারে এই সকল দুর্ঘটনার প্রতিরোধ করতে। মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। HYD ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে গত রবিবার পালিত হয় জাতীয় মডেল ইউনাইটেড নেশনস কনক্লেভ 2024-25-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংস্থাটি মূলত শিশু কিশোরদের মাঝে বিশ্বের অর্থনৈতিক অবস্থা, যুদ্ধ, হিউম্যান রাইটস ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিভিন্ন দলে প্রতিযোগিতার আয়োজন করে। এবারে মোট 5টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জনাব সেলিনা আক্তার। মানুষ না চাইলে তো গাছও থাকে না, মানুষ না চাইলে পিঁপড়াও বাঁচে না। তো মানুষের পরে নির্ভর করে সমস্ত সভ্যতা এবং এই পৃথিবী কতদিন টিকে থাকবে। তিনি বলেন, খারাপকে বর্জন করে ভালো গ্রহণ করে এগিয়ে নিয়ে যেতে হবে পৃথিবীকে। এখানে অংশগ্রহণ করার মাধ্যমে শুধু দেশ নয়, দেশের বাইরের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কেও অবগত হতে পারবে শিশু কিশোররা। আমরা কি জানি মায়ানমারের রোহিঙ্গাদের এগেনস্টে টর্চার চলছে ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স ওদের মিলিটারি জান্টার দ্বারা। আমরা কি জানি ইসরায়েল প্যালেস্টাইনে আসলে কি হচ্ছে। আমরা যা দেখি নিউজে, আমরা সবাই জানি যে নিউজে সব কিছু দেখা যায়, বাট নিউজের পরেও দেয়ার আর ডেপথস। নিউজ কোম্পানিজরা আর্টিকেলস দেয়, বাট আমরা আর্টিকেলস পড়ি না। আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি থেমে যাই, আমরা কোনো ভিডিওস দেখি না, ওয়ে নট রিয়েলি অ্যাওয়্যার। এই অ্যাওয়ারনেসটা আসার জন্যই আমরা মূলত এই কনফারেন্সটা হোস্ট করেছি। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এবছরের আয়োজনের। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মূল্যবান ভাণ্ডার জাতীয় জাদুঘর। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রতিষ্ঠান একসময় দর্শনার্থীদের কৌতূহল আর জ্ঞানের তৃষ্ণা মেটানোর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে দিনে দিনে কমে আসছে দর্শনার্থীদের আগ্রহ। একদিকে প্রযুক্তির অভাব, অন্যদিকে নতুনত্বের সংকট। সব মিলে একঘেয়েমি পরিবেশে হারিয়ে যাচ্ছে জাদুঘরের আকর্ষণ। তবুও এখনও কেউ কেউ সন্তানদের নিয়ে আসেন ইতিহাস জানাতে, শেখাতে। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। জাদুঘরে বছর 10 আগেও প্রতি বছর গড়ে 6 লাখ দর্শনার্থী আসতেন, কিন্তু করোনার পরবর্তী সময়ে নানা সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এখনও কেউ কেউ পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে, শেখাতে সন্তানদের নিয়ে জাদুঘরে আসছেন। এক জাদুঘরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশের চিত্রটাকে ওরা দেখতে পারবে। ওদেরকে আগে আমি খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় নিয়েছি, কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে তারা জানতে পারছে। প্রথম বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে এই পর্যন্ত এখনও ওদেরকে সবগুলো জিনিস দেখাতে পারি নাই, আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো। কেমন লাগলো তোমার এখানে এগুলো দেখতে পেরে? ভালো। এখানে কি আরও আসবা তোমার বাবার সাথে ঘুরতে? জি। তোমার বন্ধুদের বলবা না এখানে আসতে? জি। এই মাটির হাড়ি পাতিল দেখছি, বিভিন্ন পশু পাখি দেখছি। এখানে আগে আসছিলা? না। কেমন লাগলো তুমি এত কিছু দেখতে পারলে এখানে? ভালো। তুমি তোমার বন্ধুদের আসতে বলবা এখানে?
তবে তাদের অভিযোগ বছরের পর বছর জাদুঘরের পরিবেশে তেমন কোনো পরিবর্তন নেই আধুনিক প্রযুক্তির সংযোজন, নেই নতুন কোনো আয়োজন কিংবা থিম ভিত্তিক প্রদর্শনী। এর আগে আমি মেবি 3 বছর আগে আসছি। আচ্ছা, মানে এর আগে যখন আসছিলেন আর আজকে যে আসলে মানে কোনো নতুনত্ব অথবা মানে আগের থেকে নতুন কোনো কিছু আপডেট করা হয়েছে এরকম কিছু দেখেছেন কিনা? না, ওই রকম কোনো কিছু আপডেট করা হয় না, এরকম কোনো কিছুই চোখে পড়ে নাই। যদি আরও নতুনত্ব কোনো কিছু আনতো তাহলে আমাদের নিজেদের আগ্রহ হতো, আমাদের বাচ্চাদের আগ্রহ হতো। গত বছর আসছিলাম, সেখান থেকে এই বছরও প্রায় সেমই আছে, শুধুমাত্র আর্কিটেকচারের কোনো লাইক গ্লাস বা নিদর্শনগুলোকে একটু ফুটিয়ে তোলা হয়েছে, এছাড়া তেমন কোনো নতুন নিদর্শন আনা হয়নি। ব্যস্ততার কারণে আমাদের সাথে সরাসরি কথা বলতে না পারলেও দেশীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক মন্তব্যে জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী বলেন, জাদুঘর মার্কেটিংয়ে কিছুটা ঘাটতি আছে। বিশেষজ্ঞরাও বলছেন প্রচার প্রচারণার অভাব, যুগোপযোগী কর্মসূচির সংকট এবং উপস্থাপনার একঘেয়েমি দর্শনার্থীদের আগ্রহ কমিয়ে দিয়েছে। অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ এই ধীরগতির জন্য করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা এবং সড়ক অবরোধের মতো সামাজিক বাধাগুলোকেই দায়ী করছে। জাতীয় জাদুঘর যেমন আমাদের অতীত ঐতিহ্যের ধারক, তেমনি এটি ভবিষ্যতে প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তবে তার জন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও সমন্বিত অভিজ্ঞতা নিশ্চিত করা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 01317088842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।